নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ একটা একদম কারেন্ট কিছুদিন আগে ঘটে যাওয়া ঘটনা আমাদের কাছে এসেছে এবং দারুণ ঘটনা, প্রচণ্ড ভয় লাগবে আশা করি তোমাদের। এবং ঘটনা যিনি পাঠিয়েছেন তিনিও আমাদের খুবই পুরনো সদস্য। অনেক দিন হলো উনি ঘটনা পাঠাননি, কারণ ওনার জীবনে ঘটে যাওয়া ঘটনাই উনি পাঠান। কারোর মুখ থেকে শুনে সচরাচর উনি ঘটনা পাঠান না। আজ অবধি যে কটা ঘটনা উনি পাঠিয়েছেন ওনার জীবনে ঘটে যাওয়া ঘটনা। এই ঘটনাটি 22 দিন আগে ওনার জীবনে ঘটে গেছে। বুঝতে পারছো কতদিন আগের ঘটনা, বেশি দিন পুরনো নয়। এবং তিনি কে? তিনি আমাদের সেই দাদা যিনি খুব অল্প বয়সে 17-18 বছর বয়সে মুম্বাই গোয়া হাইওয়ের সেই ধাবাতে চাকরি করতেন। তারপর সেখান থেকে একটা ভৌতিক সংস্পর্শে আসেন, তারপর তার জীবন এলোমেলো হয়ে যায়। তারপর বিভিন্ন জায়গায় উনি যখন গাড়ি নিয়ে যান কী কী ঘটনা উনি দেখেছেন। এবারও সেরকমই একটা ঘটনা, কিন্তু এটা মারাত্মক ভয়ঙ্কর ঘটনা। প্রথমে উনি বলছেন যে বহুদিন ঘটনা পাঠায়নি, কারণ আমার সঙ্গে তেমন কিছু ঘটেনি এবং সেরকম কিছু শুনিও নি, তাই পাঠানোর প্রশ্ন আসে না। তবে এরকম হঠাৎ করে যে আবার একটা কিছু ঘটে যাবে সেটা ভাবতে পারিনি। ওনার যিনি গুরুদেব তিনি ওনাকে বলেছিলেন যে উনি একজন খুব ভালো মিডিয়াম মানে যাদের খুব সহজেই নেগেটিভ এনার্জি যাদেরকে ধরে নিতে পারে বা যারা অনুভব করতে পারে তাদেরকে বলা হয়। তাই জন্য বারবার একই ঘটনা ওনার সঙ্গে ঘটে এবং বারবার অনেক কিছু উনি দেখতে পান। এবার এই ঠান্ডার মধ্যে এক বিয়েবাড়ির জন্য গাড়ির বায়না হলো। এটা কিন্তু বিয়েবাড়ির যে বরের জন্য গাড়ি যে ভাড়া নেওয়া হয় বা বরযাত্রীর জন্য সেরকম গাড়ি না। যে বাড়ির মেয়ের বিয়ে সেই মেয়ের দিদি জামাইবাবু গাড়ি করে যাবেন বিয়ে বাড়িতে, সেই রাতটা থেকে পরের দিন চলে আসবেন, এই হিসাবেই ভাড়া হলো। উনি নতুন গাড়ি কিনেছেন। গাড়ি কেনার পর থেকে নতুন গাড়িটা কোনো ড্রাইভারকে উনি দেন না, উনি নিজে চালান। পুরনো ড্রাইভারগুলো চালান, কিন্তু নতুন গাড়িটা খুব সযত্নে উনি আগলে রেখেছেন, ওটা কারোর হাতে ছাড়েন না। এবং শুধু তাই না, বড় গাড়ি যার জন্য খুব ভালো একটু মোটা অঙ্কের ভাড়া এলে তবেই কিন্তু ওই গাড়িটা উনি বার করেন, একদম পরিষ্কার কথা। এই যে ভদ্রমহিলা যারা স্বামী স্ত্রী, যে কাপলের কথা বলা হচ্ছে, যারা যাবেন গাড়িটা ভাড়া নিয়েছিলেন বিয়ে বাড়ির জন্য, তারা দুজনেই ডাক্তার এবং বলে দিয়েছেন ওনারা NRS এর ডাক্তার। ডাক্তারি পাশ করে গেছেন, জুনিয়র ডাক্তার সম্ভবত। উনি বললেন যে ওদের কথা শুনে যা মনে হলো ওনারা জুনিয়র ডাক্তার, খুব বেশি বয়স না। তবে স্বামী স্ত্রী দুজনেই আদিবাসী অধ্যুষিত জায়গা থেকে যে উঠে এসেছে, ওখান থেকে পড়াশুনো করেছে, তারপর ডাক্তার হয়েছে, সেটা বোঝা যায় ওদের কথাবার্তা, পদবি সব কিছু থেকে। এবং আমরা জানি তাদের জন্য আলাদা কোটার ব্যবস্থাও থাকে। এবং যাবে কোথায় বিয়ে বাড়িতে? পুরুলিয়ায় একদম একটা প্রত্যন্ত গ্রামে। যাবার সময় ঠিক হলো ভোর 4টে। ভোর 4টে যদি গাড়ি ছাড়ে তাহলে যেতে যেতে 5 থেকে 6 ঘন্টা মোটামুটি লেগে যাবে। ওনাদের যেহেতু হসপিটালে ডিউটি আছে, ওরা এক রাত থেকে পরের দিন আবার সকাল 6টায় ওই NRS এর সামনে, ওখানেই ওরা কোথাও থাকেন, ওখানে নামিয়ে দিতে হবে। উনি বললেন, রাজি হয়ে গেলেন। ভালো অঙ্কের ভাড়াও দেবেন এবং ওনার সারাদিনে থাকা খাওয়ার যাবতীয় দায়িত্ব ওনাদের। অগত্যা সেদিন ভোরবেলা ওনারা রওনা দিলেন। ঠান্ডাটা মারাত্মক পড়েছে, বুঝতেই পারছো, জানুয়ারির শেষ এবং ফেব্রুয়ারির শুরুর দিকেরই ঘটনা নিশ্চয়ই, কারণ উনি আমাকে পাঠিয়েছেন 3-4 দিন আগে। তার 20-22 দিন আগে ধরতে গেলে একটু এদিক ওদিক হলেও জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির শুরুই এসে যায়। উনি এক্স্যাক্ট ডেটটা আমায় লেখেননি। যখন উনি পুরুলিয়ায় ওখানে পৌঁছলেন সকাল 9টা থেকে 9:30 বাজে। গাড়িটা নিয়ে যখন উনি গ্রামে ঢুকছেন, সেই পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে, উনি বুঝতে পারলেন যে এটা নেগেটিভ ভাইব কাজ করলো। ওনার মন যেন গাইল। ওনার মধ্যে সেই ক্ষমতাটা ছিল। ওনার গুরুদেব বলেছিলেন যে তুমি অনেক কিছু বুঝতে পারবে, টের পাবে, এবং ওনার সঙ্গে হয়েওছে অনেক কিছু। গ্রামটায় যখন ঢুকলেন, গ্রামের প্রাকৃতিক পরিবেশ অসাধারণ, সেখানে কোনো কথা হবে না। লাল মোড়মে বাঁধানো রাস্তা, দুদিকে শালবন, এই মাঝখানে ছোট সরু রাস্তা, তাই দিয়ে গাড়িটা যাচ্ছে। এবং সরস্বতী পুজোর আগে আগে পলাশ ফুলে ছেয়ে গেছে চতুর্দিক।
এত সুন্দর, তার মধ্যে কনকনে ঠান্ডা, দূরে পাহাড় দেখা যাচ্ছে, জঙ্গল আর পেছনে পাহাড়। যে কোনো মানুষ বলবে ওয়াও কি দারুণ জায়গায় এলাম। কিন্তু ওনার কেন জানি না মনটা কুগাইল, কেমন একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। গ্রামটায় লোক সংখ্যাও বেশ কম, জনবসতি একদম কম বলা যায়, অনেকটা ইন্টেরিয়ার, তাই জন্য মারাত্মক ঠান্ডা, হাত জমে যাচ্ছে, গাড়ি চালাতেও কষ্ট হচ্ছে, এত ঠান্ডা। তারপর যখন গ্রামেতে এলেন, গ্রামের বর্ণনা উনি যেটা দিয়েছেন, গ্রামের বাড়িগুলো, ছোট ছোট বাড়িগুলো একটা সাইডে, এবং একটা সাইডে একটা ওপেন মাঠ, খোলা মাঠ, কিন্তু মাঠ মানে কোনো ধান জমি বা কিছু না, মনে হয় জীবনে কোনোদিন ওখানে চাষ হয় না, ক্ষেত মতো, কিন্তু একদম ন্যাড়া ক্ষেত, কিচ্ছু নেই। তার পেছনে জঙ্গল এবং ওইদিকে পাহাড়, এবং বাড়িগুলো যেখানে শেষ হচ্ছে তারপরে ফাঁকা জায়গা, তারপরে জঙ্গল, তারপরে পাহাড়, এরকম প্রাকৃতিক পরিবেশ। একটা বাড়ির কাছে গিয়ে দেখলেন যে সেখানে প্যান্ডেল করা, বুঝতে পারলেন এটা বিয়ে বাড়ি এসে গেছে। ওরা স্বামী স্ত্রী বললেন হ্যাঁ আমরা চলে এসেছি, কিন্তু রাস্তাটা এত সরু, সেখানে গাড়ি রাখা যাবে না, এবং বিয়ে বাড়ি, সুতরাং শহর থেকে প্রচুর গাড়ি আসবে, এখানে রাখলে তো রাস্তা বন্ধ, লোকে যাতায়াত করবে কোথা দিয়ে। ওনারা বললেন আমরা দেখিয়ে দিচ্ছি, আপনি গাড়িটা নিয়ে একটু এগিয়ে যান, এগিয়ে গিয়ে সেখানে গিয়ে গাড়িটাকে পার্ক করে দিন, ওখানেই গাড়িটা সারাদিন থাকবে, আপনি ওখানে থাকতে পারেন। ওই বাড়িটাকে ফেলে আরও অনেকটা রাস্তা এগিয়ে গিয়ে একদম গোল হয়ে ঘুরে দেখতে গেলে সেই বাড়ির পেছন দিকে আসা হয়, প্রায় 5-6টা বাড়ি ক্রস করে গোল ওই জায়গাটাই ঘুরে ওই বাড়ির পেছন দিকে যে মাঠের মতো ফাঁকা জমিটা ছিল সেখানে গিয়ে গাড়িটা রাখার ব্যবস্থা হলো। এবং ওখানে গিয়ে দেখলেন ওনার গাড়ির আশেপাশে আরও 2-3টে গাড়ি, এবং উনি রাখার পর আরও 2-3টে গাড়ি এলো, বোঝাই গেল বিয়ে বাড়ির সূত্রেই সব গাড়িগুলো আসছে। এরপরে গায়ে হলুদ জাতীয় সমস্ত কিছু হলো, সকাল থেকে ওনার টিফিন, তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া, সব কিছু ঠিকঠাক চলছিল। তারপরে ওনার যে গিয়েছিল সেই মানসিকতাটা তখন চলে গেছে, ওখানকার লোকেদের ভাষাগুলো একটু অন্যরকম, বিয়ের রিচুয়ালসগুলো একটু অন্যরকম, ওগুলোতেই উনি মোহিত হয়ে গেলেন। উনি পাশাপাশি জায়গাগুলোর একটু ফটো তুলছিলেন, মনটা বেশ ভালো লাগছিল। তারপর সন্ধে হলো, সন্ধ্যের জলখাবারও সন্ধ্যের আগেই, বলতে গেলে বিকেল 5টা না বাজতে বাজতেই হয়ে গেল। তারপর রাত 8:30 পৌনে 9টা বাজে, তখন ওনাকে ডিনার করার জন্য ডাকলো যে আপনি আসুন ডিনার করে যান। ভদ্রলোক তখন বললেন যে এত তাড়াতাড়ি ডিনার করে নেবো, এখন তো রাত বাকি, আমরা এত তাড়াতাড়ি ডিনার করতে অভ্যস্ত নই। তখন ভদ্রমহিলা বললেন যে না, আমাদের এখানে গ্রামে এরকম হয় না, আর 1 ঘন্টা বাদে এখানে আপনি চতুর্দিক শুনশান হয়ে যাবে, বরযাত্রীর লোক ছাড়া আপনি কাউকে দেখতে পাবেন না, সুতরাং আপনাকে ডিনার করে নিতেই হবে, এছাড়া কোনো রাস্তা নেই, এবং পরে আর ডিনার ব্যবস্থা করতে পারবো না। তো শহরের মতো বুফে সিস্টেম না হলো, যেহেতু আদিবাসী অধ্যুষিত এলাকা হলো, ওনাদের আর্থিক সঙ্গতি সম্পন্ন ওরা ফ্যামিলি খুব সুন্দর আয়োজন করেছিলেন। এবং এই সূত্রে বলে রাখি, যে জন্য উনি ভদ্রলোকের নাম, জায়গাটার নামটা, পার্টিকুলার সেই গ্রামের নামটা মেনশন করেননি, তার কারণ হলো ভদ্রলোক ভদ্রমহিলা তো এনআরএস-এর ডাক্তার, কিন্তু যার বিয়ে হচ্ছে মানে ভদ্রমহিলার বোনের সেই মেয়েটিও ডাক্তার, এবং যার সঙ্গে বিয়ে হচ্ছে মানে এখন বলা যায় বিয়ে হয়ে গেছে, সেও ডাক্তার, সেই পাত্রও ডাক্তার, পুরো ডাক্তার পরিবার যাকে বলে। তারাও কলকাতা শহরেরই কোনো বড় হসপিটালে প্র্যাকটিস করে। তো উনি যে ফটোগুলো তুলেছেন, উনি বললেন আমি যদি শেয়ার করতাম, সেখানে প্যান্ডেলের গায়ে কোণে বরের নাম লেখা, প্রচুর গেট টেটগুলো করা আছে, কেউ চিনে ফেললে জানলে একেতেই ওনাদের সঙ্গে সম্পর্ক কিছুটা গড়মিল চলেছে, কেন চলেছে ঘটনা এগুলো আপনারা বুঝতে পারবেন। তারপরে এগুলো যদি বলে দিই তারা খুব অসন্তুষ্ট হবে এবং ভাববেন আমি হয়তো ইন্টেনশনালি এগুলো রটাচ্ছি বাইরে গিয়ে, ওই জন্য উনি বাধ্য হয়ে গোপন করেছেন। এরপরে উনি রাত্রিবেলা খাওয়া দাওয়া করে গাড়িতে বসে আছেন, এত ঠান্ডা গাড়ির মধ্যেও যেন থাকা যাচ্ছে না। উনি বলে অনেকক্ষণ বসে বসে মোবাইল দেখছি, সময় কাটে না, কতক্ষণ। আর বিয়ে বাড়ি যে শহরের মতন নয় যে প্রচুর লোকজন, গান বাজছে সব কিছু, তা না, রাত্রি 9টা 9:30 যেন মনে হচ্ছে মাঝরাত। উনি বললেন এবার আমি কি করব আমি নিজেই বুঝতে পারছি না, মনে হচ্ছে কখন ওনারা ডাকবেন, নিশ্চয়ই আমার জন্য কোনো শোয়ার ব্যবস্থা করে দেবেন, রাত্রিবেলা থাকবো কোথায়, গাড়িতে তো বসা যাচ্ছে না। এরকম ভাবছেন
যে এবার আর আধ ঘন্টা দেখি, তারপর স্যারকে ফোন করবো, মানে সেই ভদ্রলোককে, আর 15 মিনিট দেখি। এভাবে উনি অপেক্ষা করতে করতে কিছুক্ষণ বাদে ফোন করতে যাবেন, তখন উনি দেখেন ওই ডাক্তারবাবু আর ওনার স্ত্রী হাতে একটা কম্বল, বালিশ, জলের বোতল টোতল নিয়ে ওর গাড়ির দিকে এগিয়ে আসছেন। যেহেতু বলেছি ওনার গাড়িটা পার্ক করা ছিল একদম বাড়ির উল্টো দিকে, মানে একদম পেছনে ফাঁকা জায়গাটায়। তারপরেই ফাঁকা জায়গাটা শেষ হয়ে গেলেই শালবনে জঙ্গল শুরু হচ্ছে, এবং জায়গাটা মাওবাদী অধ্যুষিত এলাকা, এটুকু বলে দিতে পারি। এরপরে এরকম হওয়ার পর উনি চট করে গাড়ি থেকে নেমে এগিয়ে গেলেন যে আপনারা এগুলো নিয়ে আসছেন কেন, আমাকে তো বলতে পারতেন। ওনারা বলেন যে না, আসলে একটু লজ্জা লাগছিল বলতে, আমাদের তো এখানে খুব বেশি জায়গা নেই, অতিথিও অনেক বেশি হয়ে গেছে, বরযাত্রীরাও রাত্রে এখানে থেকে যাবে, কারণ আমাদের গ্রাম দেশে রাত্রেবেলায় কেউ বেরোতে পারবে না, মানে বরযাত্রী যে রাত্রিবেলা অন্য জায়গায় বেরিয়ে চলে যায়, এখানে থেকে যাবে, তার জন্য জায়গার খুব অভাব, তার জন্য আপনার জন্য কোনো শোয়ার আলাদা ব্যবস্থা করতে পারিনি। কিছু মনে করবেন না, এই কম্বল টম্বল নিয়ে আমি একটা রাত কোন রকমই গাড়িতে, জানি ঠান্ডার মধ্যে খারাপ লাগছে বলতে, কিন্তু উপায় নেই। তো ওনারা এমনভাবে বললেন এবং দেখলেন ওদের থাকার ব্যবস্থা, উনি বললেন ঠিক আছে, যতই কষ্ট হোক, মুখে উনি আর কিছু বললেন না, যে একটা রাত তো আমি ম্যানেজ করে নেব। কারণ উনি মনে মনে ভাবছিলেন যে ভালো করে ঘুম না হলে পরের দিন সকাল 6টায় এদের নিয়ে আমি গাড়ি করে বেরোবো কি করে, আবার তো অতক্ষণ আমাকে গাড়ি টানতে হবে। যাই হোক, মুখে উনি আর কিছু বললেন না, ভদ্রতা করে উনি কম্বল নিয়ে, জলের বোতল টোতল নিয়ে গাড়িতে এসে বসে পড়লেন, এবং গাড়ির সিট হেলিয়ে উনি শুয়ে পড়লেন। শুয়ে মোবাইল দেখতে দেখতে উনি কখন ঘুমিয়ে পড়েছেন ওনার আর মনে নেই। সারাদিনের গাড়িতে জার্নি, উনি গাড়ি চালিয়েছেন অতটা রাস্তা, ক্লান্তি তো ছিলই। এইবার সারাদিন অত খাওয়া দাওয়া হয়েছে, অনেক ভোরবেলা বাড়ি থেকে ওনাদের 4টে পিক করেছেন, মানে উনি বাড়ি থেকে বেরিয়েছিলেন প্রায় 3:15-20 নাগাদ, ওই ঠান্ডার মধ্যে, তো অনেকক্ষণ বেরিয়েছেন। রাত্রি তখন 2-2:30 কি 2:45 হবে। সেই সময় ওনার খুব পটি পেয়ে যায়, এত সারাদিন বিয়ে বাড়ি খাওয়া দাওয়াতে। উনি লিখেছেন স্পষ্টভাবেই যে এত রাত্রিবেলা আমি যে অন্যান্য যে গাড়িগুলো আছে, বোঝা যাচ্ছে সেই গাড়িগুলোতে ড্রাইভাররা আছে, কিন্তু তারাও তো মানুষ, তারাও তো নিশ্চয়ই দূর থেকে লোক এনে, এবার তাদেরকে গিয়ে যে বলবো যে কোথায় এখানে পটি যাওয়া যায় ভাই, কিছু বলতে পারো কিনা, সেটা বলতে লজ্জা লাগছে, যতই হোক অচেনা জায়গা। এবং যাদের বাড়িতে গেছি, যাদের বিয়ে বাড়ি উপলক্ষে যারা নিয়ে গেছেন, তাদের তো এত রাত্রে পাওয়া যাবে না। 2:30টার সময় ফোন করে কোথায় পটি যাবো এটা বলা খুব বিশ্রী ব্যাপার। উনি বলেন না, কোনো উপায় নেই, এটা নিজেই ব্যবস্থা করতে হবে। ওনার গাড়িতে একটা ছোট বালতি সবসময় থাকে, এবং উনি যখন সারাদিন ওখানটা ঘুরেছেন, ওই বাড়ির পেছন দিকে যে একটা কুয়ো ছিল, মানে পাতকুয়ো, উনি কিন্তু দেখেছিলেন। উনি সেই ওনার বালতি নিয়ে ওনার জামা কাপড়টা গাড়িতেই চেঞ্জ করে একটু অন্য জামা কাপড় নিয়ে নেন, এবং বালতি নিয়ে উনি সেই কুয়োর কাছে যান। কুয়ো থেকে জল তোলেন, এবং জল তুলে ওই শালবনে জঙ্গলের দিকে উনি যান পটি করতে। ওনার হাতে ছিল একটা জলের বালতি ছাড়াও সিগারেটের প্যাকেট। কেন এগুলো ডিটেলে বলছি সেটা তোমরা পরে বুঝতে পারবে, প্রত্যেকটা লিঙ্ক আছে ঘটনার সঙ্গে। তারপর যখন ওগুলো নিয়ে যান এবং ওনার পটি হয়ে যায়, তখন উনি কিন্তু ওখানে সিগারেট খাচ্ছিলেন, ওনার শৌচকার্য সব কিছু মিটে যাবার পর। সিগারেট খেতে খেতে ঠান্ডার মধ্যে উনি এবার দেখতে পান, উনি বর্ণনাটা এভাবে দিয়েছেন যে শীতকালে আমরা যারা গাড়ি চালাই, বা যারা রাত্রিবেলায় কখনো হাইওয়ে দিয়ে ট্রাভেল করেছে শীতকালে, তারা এটা দেখেছে যে কুয়াশা যেন ধোঁয়ার মতো কুণ্ডলি পাকিয়ে দুদিকে সরে যায়, এবং গাড়ির হেডলাইটটা যখন পড়ে যেন মনে হয় বিভিন্ন রঙের ধোঁয়া, কখনো গোল, কখনো লম্বা মতো হয়ে, বা ধোঁয়ার মতো দুদিকে সরে যাচ্ছে, বা ধোঁয়ার মধ্যে দিয়ে যেন আমাদের গাড়িটা যাচ্ছে, এরকম। তো সেরকম দেখলাম চতুর্দিকে শীতকালে ধোঁয়া, তাতে তো হতেই পারে, অত ঠান্ডা। উনি দেখলে কুয়াশার আকৃতির মতো, ঠিক যেন মানুষের আকৃতি, একদম হুবাহু, কিন্তু কুয়াশার, শরীরটা কুয়াশার। মানে কুয়াশা এরকম মানুষের আকৃতি কোনোদিন তো দেখিনি। এসব জঙ্গলের এলাকায় এরকম কুয়াশা দেখতে পাওয়া যায় নাকি রাতের চোখের ঘুম আছে বলে ভুল দেখছি? উনি আরো ভালো করে দেখেন যে না, সত্যি মানুষের আকৃতি, অথচ যেন মনে হচ্ছে উড়ে বেড়াচ্ছে। এইবার ওনার আবার সেই আনক্যানি ফিলিংসটা, যেটা গ্রামে ঢোকার সময় ওনার হয়েছিল, ওটা কিন্তু আবার হয়। ওনার এবার ভয় লাগতে শুরু করে।
উনি ওনার সোয়েটারগুলো খুলে একটা গাছের ডালে রেখে দিয়েছিলেন এবং হাতে সিগারেট ছিল। এবার আস্তে আস্তে সিগারেটটা নিয়ে উনি এগোতে থাকেন এবং দেখেন ওই ধোঁয়ার মতন ওই ঠিক মানুষের অবয়বের কুয়াশাগুলো দুদিকে যেন ছুটে ছুটে এদিক থেকে ওদিক যাচ্ছে এবং কুয়াশা কিন্তু ওইভাবে এদিক থেকে ওদিক ছুটে ছুটে যায় না, একটা সাইডে চলে যায়। দেখেই বুঝতে পাচ্ছেন যে এটা সাধারণ কুয়াশা না, মানুষের আকার ধারণ করেছে, মানে অন্য কোনো ব্যাপার আছে। এত নিঝুম রাত, আলো বিয়ে বাড়ির একটা কোনো রকমে হয়তো জ্বলছে, চতুর্দিকে ঘুটঘুট করছে অন্ধকার। উনি আবার সেই বালতি টালতি নিয়ে সিগারেটটাকে এবার মাটিতে ফেলে, পায়ে জুতো ছিল ঘষে, গাছের ডাল থেকে সোয়েটার নিয়ে এবার মানে জ্যাকেটটা ছিল, জ্যাকেট নিয়ে পরতে যান। জ্যাকেটটা পরে আবার যখন মুখটা তুলেছেন, জ্যাকেট পরা হয়ে গেছে, উনি দেখছেন সেই কুয়াশার মতন যে দূরে যাকে দেখছিলেন একদম ওনার সামনে দাঁড়িয়ে আছে। এবার যেন আরো স্পষ্ট, যেন দুটো কুয়াশার মতো মানুষ দাঁড়িয়ে আছে। এবার আর কোনো চোখের ভুল নেই এবং ভুলের কোনো জায়গা নেই, উনি চোখের সামনে দেখতে পাচ্ছেন কুয়াশার দুটো অবয়ব ভাবে দাঁড়িয়ে আছে এবং আস্তে আস্তে ওনার দিকে যেন উড়ে উড়ে এগিয়ে আসছে, ডিস্টেন্স অনেকটা কমে যাচ্ছে। এবং উনি বলছেন, আমরা যখন দার্জিলিংয়ে যাই, যখন মনে হয় মেঘ আমাদের গায়ে টাচ করে বেরিয়ে চলে গেল, ঠিক সেভাবে ওই কুয়াশার মতো দুটো মানুষ ওনার বডিতে হাতের সাইড থেকে ছুঁয়ে যেন বেরিয়ে চলে গেল। এবং ওই ছুঁয়ে বেরিয়ে চলে গেল না, উনি একদম যেন ঝটকা খাওয়ার মতো ওনার শরীরে হলো। পরে হঠাৎ করে কারো সুগার ফল বা প্রেশার ফল করলে সে যেন চোখে অন্ধকার দেখে, কানে ভোঁ করে তালা লেগে যায়, ঠিক সেভাবে ফিল হলো। প্রথমটা চোখটা অন্ধকার হয়ে গেল, কানটা ভোঁ ভোঁ হয়ে গেল এবং শরীরটা যেন একটা অন্যরকম অস্বস্তি, এটা হালকা, মানে উনি বলছেন আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কিরকম হয়ে গেল। এত ভার হয়ে গেল যে উনি দু পা এক পা হাঁটতে পারছেন না। উনি বালতিটা মাটিতে রেখেছিলেন জ্যাকেটটা গায়ে পরবেন বলে, জ্যাকেটটা যে পরেছেন, এবার যে বালতিটা হাতে তুলবেন এবং একটা সাইডে মোবাইলটা রেখেছেন, সেখান থেকে মোবাইলটা নেবেন, কিছু করতে পারছেন, নিচু হতে পারছেন না, যেন মনে হচ্ছে কেউ ওনাকে জাপটে ধরেছে। পাথরের মতো শরীরটা ভারী, হালকা হওয়ার পর শরীরটা পাথরের মতো ভারী, ওনার পাও অব্দি নড়ছে না, পাও এত ভারী। উনি ভাবছেন আমার কি শরীর খারাপ হচ্ছে, এটাকে কি বলে, এটা কি রোগ হচ্ছে আমার, এখন তো রাত্রেবেলায় কেউ নেই যে আমাকে দেখতে পাবে, আমি এত অসুস্থ। মানে ওনার রীতিমতো মানে ভয় লাগছে যে আমার পরিবারও জানতে পারবেন না আমি এই জঙ্গলে এসে কি বিপদে পড়েছি। উনি ঠাকুরের নাম নিয়ে মনে জোর নিয়ে এক পা দুপা হাঁটার চেষ্টা করছেন, অথচ উনি পারছেন না, ওনার পা নড়ছে না, পা দুটো যেন মনে হয় মাটিতে কেউ আটকে দিয়েছে। এবার উনি যখন অনেক কষ্টে একটু নিচু হওয়ার মতন হলেন, কেন উনি দাঁড়াতে পারছেন না আর, উনি ওই অবস্থায় বালতি নিয়ে প্রচণ্ড কষ্ট করে রীতিমতো হামাগুড়ি দিতে দিতে ওনার নিজের গাড়ি অবধি এসেছেন। ভাবতে পারা যায় না এরকম একটা ঘটনা এই কদিন আগে একটা মানুষের সঙ্গে ঘটে গেছে। হামাগুড়ি দিয়ে এসে যখন গাড়ির সামনে এসেছেন, গাড়ির সঙ্গে ওনার বডিটা টাচ হয়েছে, তারপর ওনার আর সেন্স নেই। তারপর যখন ওনার জ্ঞান এসছে, তখন দেখছেন যে ভোরের আলো তখনও ফোটেনি। ওই ড্রাইভাররা যারা ওই গাড়িগুলোতে ছিল, তারা হয়তো ওরা গাড়ি থেকে দেখতে পেয়েছে বা কিছু, বা কোনো শব্দ পেয়েছে, কি হয়েছে সেটা তো জানা যায় না। উনি দেখছেন যে তারা ওনাকে গাড়ির ভেতরে বসিয়েছে, গাড়ির দরজা খোলা, মুখে চোখে জল দিচ্ছে এবং ওনার জ্ঞান আসতে উনি চোখ খুলে ওদেরকে দেখেন এবং ওরা তখন ওকে নানা রকম কথা বলতে শুরু করে। বলে এইরকম জায়গায় আপনি এত ড্রিঙ্ক করেছেন, আপনি প্যাসেঞ্জার নিয়ে এসছেন, সামলাতে পারেন না, ড্রিঙ্ক করেন কেন? মানে ওরা ধরেই নিয়েছে যে উনি ড্রিঙ্ক করেছেন। উনি বলছেন আমি যে কিছু উত্তর দেব আমার সপক্ষে, যে দাদা আমি ড্রিঙ্ক করিনি, আমার সঙ্গে রাত্রেবেলা এরম এরম হয়েছে, সে ক্ষমতাটুকু ওনার ছিল না, ওনার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। আর এবং ওনার চুপ করে থাকাটাকে ওরা ধরেই নিয়েছে যে ইনি ড্রিঙ্ক করেছেন, করে সামলাতে না পেরে ওখানে পড়ে গেছেন। বলছেন আপনি এরকম ড্রিঙ্ক করে সামলাতে পারেননি, এত ড্রিঙ্ক করেছেন কেন, সকালবেলা আবার প্যাসেঞ্জার নিয়ে বেরোবেন, কিভাবে হবে, এখানে কোথায় ড্রিঙ্ক পেলেন, কলকাতা থেকে নিয়ে এসেছিলেন, গাড়ির ভেতর ছিল, আপনার মালিক জানে, এরকম নানা রকম ওরা নিজেদের মধ্যে টোন টিটকিরি করছে, ওনাকে নানা রকমভাবে কথা শোনাচ্ছে।
উনি ওদের সপক্ষে যে কিছু বলবেন নিজের পক্ষ ধরে পারছেন না। তারপর এলোমেলো কথা বলে ওরা চলে যায়। তারপরে ভোর 5টা নাগাদ ওখানে দেখে বিয়ে বাড়িতে সবাই ভোরবেলায় গ্রামে হয়তো তাড়াতাড়ি সবাই উঠে পড়ে, বিয়ে বাড়িতে চা টা করা শুরু হয়ে গেছে। তখন তাদের মধ্যে একজন ড্রাইভার বলেন যে আপনার জন্য চা নিয়ে আসছি, চা খান, শরীর ভালো হয়ে যাবে। গরম চা, বিয়ে বাড়িতে যে কাগজ কাপগুলো যে দেওয়া হয় আমরা দেখেছি, সে কাপে করে গরম চা, যেটা ধরা যাচ্ছে না, সেই কাপে করে চা এনে ওনাকে দেওয়া হয়। উনি জলের মতো ঢকঢক করে চাটা খেয়ে নেন। সেটা দেখে সেই লোকটি আবার চিৎকার করে ওঠে এবং পাশের ড্রাইভারটি বলেন যে বললাম না ইনি ড্রিঙ্ক করেছেন, দেখলে এবার বিশ্বাস হলো? এই গরম চা আমি ধরে আনতে পারছি না, হাত ছ্যাঁকা লেগে যাচ্ছে, নি খেয়ে নিলেন। দাদা আপনার এখনো নেশা কাটেনি। তখনও কিন্তু ওরা অপমানজনক কথা ওনাকে না জেনে শুনে বলেই যাচ্ছে। এরপর উনি চুপ করে গুম মেরে আছেন, ওনার মুখ দিয়ে একটা আওয়াজ বেরোচ্ছে না এবং ওরা গুম হয়ে থাকা, ওই মুখ চোখ ফুলে আছে দেখে ওরা যা তা বলে যাচ্ছে। উনি এবার কারুর কথা সবাইকে অবাক করে দিয়ে সোয়েটার টইটার সমস্ত গাড়ির মধ্যে রেখে আবার জামা কাপড় পাল্টে সেই বালতিটা নিয়ে ওই কুয়োর কাছে গেলেন। তখন ভোর 5:20-25 বাজে এবং গিয়ে ওখান থেকে ঠান্ডার মধ্যে কুয়ো থেকে উনি জল তুলেছেন আর চান করছেন। উনি বলছেন আমার যে কি শরীরে জ্বালা পোড়া হচ্ছে আমি বোঝাতে পারবো না, ঠান্ডা গরম যেন আমার গায়ে লাগছে না, আমি হু হু করে চান করছি। এখানে ড্রাইভাররা তো যাতা আমাকে বলছে, আমার কান খোলা আছে কিন্তু মুখে আমার কোনো ভাষা নেই। আর ওদিক থেকে বিয়ে বাড়ির সব লোকেরা, ক্যাটারিংয়ের লোক বা বিয়ে বাড়ির লোক, আদিবাসী ভাষা বলে একটু অন্যরকম ভাষায় ওরা কথা বলছে। ওরা একবার করে আমাকে আসছে, আমাকে দেখছে, কি ওদের ভাষায় বলছে, আবার চলে যাচ্ছে। মানে একটা মজা পেয়ে গেছে, যেন সার্কাস দেখছে। আবার আসছে, বলছে, চলে যাচ্ছে। এবার বিয়ে বাড়িতেও রটে গেল যে ডাক্তারবাবু ওনার স্ত্রীকে যে নিয়ে এসছে, লোকটা প্রচুর ড্রিঙ্ক করেছে, করে ওখানে পড়ে গেছিল, এবার চান টান করছে পাগলের মতো। সবাই এসে এসে দেখে দেখে চলে যাচ্ছে। চান টান করে গায়ে সোয়েটার পরে আবার যখন উনি গিয়ে বসেছেন, এইবার ডাক্তারবাবু আর ওনার স্ত্রী ছুটে এসেছেন। বলে আপনি এরকম চান করছেন, কি শরীর খারাপ হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবেন, এরকম বলছেন। এবং তারপর কিছুক্ষণ বাদে ওরা ব্যাগপত্র নিয়ে চলে এলো এবং বলল ওরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। এতগুলো লোক যে এত কথা বললো, ডাক্তারবাবু যারা ওনাকে নিয়ে গেলেন তারা এত কথা বললে, এখনো অবধি কিন্তু উনি একটা কথার উত্তর দেননি। এতক্ষণ ওনার কিছু মনে করেননি। এইবার গাড়ি চলতে শুরু করেছে। উনি দেখছেন কন্ট্রোলটা, গাড়ির কন্ট্রোল ওনার হাতে নেই। উনি যেভাবে যে স্পিডে গাড়ি চালান তার থেকে যেন মনে হচ্ছে আরও ঝড়ের বেগে গাড়ি চালাচ্ছেন। ডাক্তারবাবু এবং ওনার স্ত্রী প্রথমে ওনারা বুঝতে পারেননি, তারপর উনি বলছেন এত স্পিডে চালাচ্ছ কেন, আস্তে চালাও। উনি যেন শুনতে পাচ্ছেন না, ওদের কথাগুলো যেন ওনার কানে যাচ্ছে অথচ যেন মাথায় ঢুকছে না। উনি নিজের মতো যেন সেই বশীকরণের মতো আপন মনে ভৌম হয়ে গাড়ি চালিয়ে যাচ্ছেন। ওরা স্বামী স্ত্রী পেছন থেকে চিৎকার করেই যাচ্ছে, যা তা বলেই যাচ্ছে যে গাড়ি আস্তে চালাও, এত জোরে চালানো উচিত না, যতই সকালবেলা হোক অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট। উনি কোনো কথা শুনছেন না। তারপর কলকাতার কিছু কাছাকাছি এসে যখন অনেকটা সকাল হয়ে গেছে, ওরা ব্রেকফাস্ট করবো বলে গাড়ি দাঁড় করাতে বলে যে গাড়ি দাঁড় করো, আমরা একটু ব্রেকফাস্ট করবো, তোমাকেও ব্রেকফাস্ট করাবো, এরকম না যে তোমাকে খাওয়াবো না, চা খাবো, ব্রেকফাস্ট করবো। উনি কিন্তু দাঁড়ান না, কেন ওই যে ওনার কথাগুলো কানে যাচ্ছে, শুনেও যেন শুনতে পাচ্ছেন, ওনার মাথায় ঢুকছে না বা ওনার কোনো ব্রেন কাজ করছে না। উনি একদম মানে বশীভূতর মতো গাড়ি চালিয়ে যাচ্ছেন, ওনার নিজের মধ্যে উনি নিজে নেই। এবং ওরা বলেন যে ভীষণ বেয়ারা লোক, তো কথা শুনছে না। মানে তারপর সকালবেলা যে টাইমে ওদের ওখানে কলকাতা এনআরএসের সামনে নামানোর কথা, তার প্রায় আধ ঘন্টা আগে ওনাদের নামিয়ে দেয়, ড্রপ করে। গাড়ি থেকে নেমে প্রায় স্বামী স্ত্রী মারতে বাক্যে রেখেছে। স্বামী তো মানে মারতে যায়, স্ত্রী আটকাচ্ছে, এরকম যে এত বাজে লোক কোনোদিন ডাকবো না, তুমি এরকম লোক জানলে নিয়ে যেতাম না, এত বাজে, এক্ষুনি পুলিশ কেস দিয়ে দিত বা করতো। শুধুমাত্র কলকাতার ঢোকার পর যে সিগন্যালগুলো আছে সেখানে যেটুকু না দাঁড়ালে নয় সেটুকু দাঁড়িয়ে ব্যাস, আর কোথাও দাঁড়াচ্ছেন না, আর কোনো কিছু শুনতে পাচ্ছেন না। ওটা তো খুব অভ্যেস আছে যে সিগন্যাল দেখলে গাড়ি দাঁড় করানো, ওই অভ্যেস মতো ওইটা দাঁড়াচ্ছেন, আর কোথাও দাঁড়াচ্ছেন না। তো কোনো রকমের টাকা দিয়ে অকথ্য ভাষায় কথা বলে ওরা চলে যান। এবং ওরা যে এত বাজে কথা বলছেন ওনার মধ্যে কিন্তু কোনো প্রতিক্রিয়াও কাজ করছে না।
গাড়ি নিয়ে উনি বাড়িতে চলে আসেন এবং এসে উনি শুয়ে পড়েন। এবং এখানে একটা কথা আমি মিস করে যাচ্ছি, যখন ওনাকে যা তা কথা বলছিল তখন ডাক্তারবাবু খেয়াল করেন যে ভদ্রলোকের চোখটা লাল, মানে যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, চোখ দুটো জবা ফুলের মতন লাল। বলে, ও আচ্ছা, তুমি তাহলে ড্রিঙ্ক করেছিলে, তারপর তুমি চান করেছো, তোমার শরীর খারাপ লাগছে, এই তোমার নিউমোনিয়া হবে, তোমার এই হবে তাই হবে, তুমি যাও ডাক্তার দেখাও, আমি কিন্তু কোনো ওষুধ তোমায় দেবো না, তুমি বহুত বাজে লোক আছো, এরম যা তা কথা বলেছেন। উনি আর কোনো সেই পুতুলের মতো টাকাটা কোনো রকমে নিলেন, বাড়ি চলে এসেছেন। বাড়ি এসে যখন শুয়ে পড়েন, ওনার স্ত্রী, ছেলে, মা দেখেন যে ওনার গায়ে ঠকঠক করে কাঁপুনি দিচ্ছে, জ্বর, চোখ লাল, এবং কিছুক্ষণ বাদে মুখ দিয়ে গাঁজা উঠতে শুরু করে। ওরা ওদের পাশে ওখানকার একজন ডাক্তারের কাছে ওনাকে ডাক্তারকে কল দেয়, বাড়িতে এসে দেখে যান, ওষুধপত্র দেন, কমে না, তারপরে উনি হসপিটালাইজড হন। সে হসপিটাল থেকে আরজি করে ট্রান্সফার করে, আরজি করে উনি ভর্তি না হয়ে ওখানকার একটা নার্সিংহোমে প্রায় 2 দিন ভর্তি ছিলেন, কিন্তু কোনো চিকিৎসা, কোনো কিছু উন্নতি না। তারপর ডাক্তার রিলিজও করে দেয়, সেই জ্বর কিছুই কমছে না। বাড়িতে ছুটি করে নিয়ে চলে এসে বলেন যে কোনো টেস্টও প্রচুর হয়, কোনো টেস্টে কিছু পাওয়া যায় না। বলেন এ কিছু না, কোনো ভাইরাল হবে, ও মাথায় জল দিন, আর জ্বর আসলে এই যে ওষুধগুলো আছে ওগুলো খাওয়ালেই হবে, কোনো কিছু পাওয়া যায়নি। আর হার্টের কোনো প্রবলেম নেই, কোনো স্ট্রোক বা কিচ্ছু হয়নি, সুগার ফলো করেনি, প্রেশার ফলো করেনি, কিচ্ছু হয়নি, সব রিপোর্ট নর্মাল। তাতেও মানুষটার এত জ্বর, চোখ লাল এবং মুখ দিয়ে গাঁজা বেরোচ্ছে। তারপর ভদ্রলোকের মা বলেন যে ছেলের গলায় যে তাবিজগুলো ছিল, আমরা যারা আগের ঘটনাগুলো শুনেছেন আপনারা জানেন, উনি যখন বোম্বে পুনা হাইওয়েতে ছোট বয়সে ধাবায় চাকরি করতেন, খ্রিস্টান যে একটা মহিলা আত্মা, মানে পেতনি যাকে বলি, তার আত্মা যখন ভর করেছিল, তারপরে উনি বড় পীরের কাছে দেখান এবং সেই পীর তাকে বাঁচিয়েছিলেন। তারপর থেকে একটা তাবিজ ওনার গলায় থাকতো, সেই তাবিজটা, এবং তারপরে একটা মা কালীর তাবিজও ওনার গলায় থাকতো। দুটো তাবিজই উনি কিছুদিন আগে খুলে রেখেছিলেন, মানে এই বিয়ে বাড়িটায় যাওয়ার আগে শোধন করে খুলে রাখা হয়েছিল, এবং উনি এটা পড়েননি গাফিলতি করে। ওনার মা বলেন তাবিজগুলো খুলেছে কেন? তখন ওনার স্ত্রী বলেন যে ও খুলে রেখে দিয়েছে আর পড়ে না। তাবিজগুলো নিয়ে যখন ওনাকে ওনার বাড়ির লোকেরা পরিয়ে দেয়, তখন দেখে যে ঠক 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 করে কাঁপছেন, আর উনি বলছেন যে কোনো মানুষকে কেটে যদি তার গায়ে নুন ছিটে যেমন ছটফট করে, ওইভাবে উনি প্রায় মিনিট 10 বিছানায় ছটফট করেছেন। ওনার মা, ছেলে, ওনার বাবা, ওরা সবাই মিলে ওটাকে ধরেও আটকাতে পারছে না, বিছানায় কাটা পাটার মতো উনি ছটফট করেছেন। আরও একটি জিনিস, যতদিন উনি এই বশীকরণের মধ্যে ছিলেন, এই ভৌতিক যে পজেস করেছিল ওনাকে, ততদিন উনি না নারী না পুরুষ, একটু বুঝতে পারছো আমি কাদের কথা বলছি, সেই রকম ভয়েসে উনি কথা বলতেন, একদম খড়খড়ে একটা গলা, এবং গলার ভয়েস পাল্টে গেছিল না, মুখের আকৃতি পাল্টে গেছিল। এবং ওই সময়কার ভয়েস ওনার ছেলে রেকর্ড করে রেখেছে, যে বাবা যদি সুস্থ হয়ে বিশ্বাস না করে, রেকর্ড করে রেখে দিয়েছে বাড়িতে। তারপরে উনি ঘুমিয়ে পড়েন, ছটফটানি শেষ হবার মানে বন্ধ হয়ে যাবার পর আবার ডাক্তার দেখা হয়, ডেকে নিয়ে আসে, ওরা ভয় পেয়ে বাড়ির লোকেরা, দেখে ঠিক আছে, সব কিছু আবার নর্মাল। এবং তারপরে ওনার জ্বরও চলে যায়, চোখের লাল ভাবও আস্তে আস্তে কেটে যায়, এবং শরীরটা যেন হালকা, যেন মনে হয় কিছু চেপেছিল শরীর থেকে নেমে গেল। এবার ওর মা বলে যে তাহার মানে ওকে আবার ধরেছিল, এই গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় যায়, কথা শোনে না, কিছু নিশ্চয়ই গন্ডগোল করেছে, তাই জন্য ওকে ধরেছে। আবার সেই পুরনো সেই জায়গায় যেখানে উনি দীক্ষিত, যে পীরের কাছে উনি যেতেন, সব জিনিসটা উনি ক্লিয়ার করেননি, সেখানে ওনাকে নিয়ে যাওয়া হয়। সেই মানুষটি পরিষ্কারভাবে বলে দেন যে ওনার সঙ্গে আসলে কি কি হয়েছিল। ওনাকে বলেন যে তোমাকে বলতে হবে না, ওনাকে ঝাড়ফুঁক করার পর বলেন যে আমি বলে দিচ্ছি, তুমি প্রথমে বলো কি করেছিলে। বললাম এরকম গেছিলাম এরকম পটিতে, বলে ওইখানেই তোমাকে ওরা ধরেছে, বলে তোমাকে ওরা ধরতে পারতো না, তোমার একটা ছোট্ট ভুল হয়ে গেছে, তুমি যেখানে পটিতে বসেছিলে এখানে স্বাভাবিকভাবে ওনারা তোমার জন্য কোনো ব্যবস্থা করে দেননি, কোনো বাথরুম বা কিছু, এটা তো ভাবা উচিত ছিল, এটা আমারও ব্যক্তিগত স্তরে মনে হয়। তো
তো সেইখানটা ওই আত্মা বলুক বা জিন, তাদের যাতায়াতের রাস্তা ছিল, তাতে তারা অসন্তুষ্ট হয়। এবং যতক্ষণ ওনার হাতে সিগারেট জ্বলছিল ওরা কিন্তু দূরে ছিল, কাছে আসছে বা ধরতে পারেনি। যখনই উনি জ্যাকেটটা পরবেন বলে গাছের ডালে জ্যাকেট রেখেছিলেন, মানে পরিষ্কার হওয়ার পর ডাল থেকে জ্যাকেট নেন, নিয়ে সিগারেটটাকে পা দিয়ে যেমন ঘষে ফেলে দিয়ে উনি জ্যাকেটটা তখনই ধরে নিয়েছে। ওনার হাতে যতক্ষণ আগুন ছিল, সিগারেট মানে আগুন, ততক্ষণ ওরা কিন্তু কাছে আসতে পারেনি। ওই মানুষটি বলেন, যিনি ওনার ঝাড়ফুঁক করে দেন, তিনি ওনাকে বলেন যে তুমি যদি বুদ্ধি করে, যখন তুমি দেখতে পাচ্ছ ওরা ওরকম দূরে মানুষের আকৃতিতে দাঁড়িয়ে আছে, তুমি যদি এরকম আগে ঘটনা ফেস করেছো, বুদ্ধি করে যে সিগারেটটা ওখানে না ফেলে দিয়ে, সোয়েটার না পরে, সোয়েটারটাকে কোনো রকমের গায়ে ফেলে সিগারেটটাকে হাতে নিয়ে তুমি যদি গাড়িতে ঢুকে পড়তে, বা গাড়ির মধ্যে তো ঠাকুরের ছবি আছে, গাড়িতে ধূপধুনো দেওয়া হয়, সুতরাং গাড়ির মধ্যে এলে আর কিছু করতে পারতো না, তাহলে তোমাকে ওই রাস্তাটুকুর মধ্যে ওরা ধরতে পারতো না, তুমি এরকম বিপদে পড়তে না। আর তোমার হাতে যতক্ষণ সিগারেট ছিল বলে কিন্তু ধরেনি, নাহলে তার আগেই ওরা তোমাকে ধরে ফেলতো এবং আরো বড় ক্ষতি করতো। আর গাড়ির মধ্যে এসে, গাড়িতে যেহেতু ঠাকুর আছে, তোমাকে আর ওখানে কিছু ধরে ফেলেও তোমাকে কিছু করতে পারেনি, তবে বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো বা আরো কোনো ক্ষতি হতে পারতো। তারপরে উনি সুস্থ হন আস্তে আস্তে। এখনও ওনার শরীর বেশ দুর্বল, তবে উনি বিভিন্ন জায়গায় গাড়ি নিয়ে যাচ্ছেন। পরে যখন আস্তে আস্তে ওনার সব কথা মনে হয়, পুরো বিষয়গুলো, তখন ওনার খুব লজ্জা লাগে যে ওই অচেনা ড্রাইভারগুলোই বা ওনার সম্পর্কে কি ভাবলো। এবং আরও খারাপ লাগে সেই ডাক্তারবাবু, ওনার স্ত্রী, তারা ব্রেকফাস্ট করতে চেয়েছিল, উনি গাড়ি থামাতে পারেননি। কেন? উনি তো নিজের মধ্যে নিজে ছিলেন না, ইচ্ছা করে তো উনি অসভ্য ব্যবহার করেনি তাদের সঙ্গে। তারা গাড়ি আস্তে চালাতে বলেছিল, উনি তাও শোনেননি, জোরে স্পিডে গাড়ি চালিয়েছেন। তারপর সেই ডাক্তারবাবুকে উনি ফোন করেন, করে সমস্তটা বলেন। ন্যাচারালি ডাক্তারবাবু হো হো করে হেসে বলেন, এসব আবার কি গল্প দিচ্ছ? উনি বলেন, গল্প দিচ্ছি না, এরম এরম আমি পটি করতে গেছিলাম, তারপর এরম ধরেছিল। বলে, কি করে জানলে? না, এরকম আমাদের এখানে এরকম, আমার সঙ্গে এরকম আগেও হয়েছে। আমার এই তাবিজটা খোলা ছিল, তো তাবিজ পড়ার পর আমি ঠিক হয়ে যাই। আমার সব টেস্ট হয়েছে, আপনাকে আমি রিপোর্টও দেখাতে পারি, আমার কোনো রিপোর্টে কিছু নেই। আর আমার যে চোখ লাল হয়ে গেছিলো, একটু অন্যরকম ঘর ঘরে গলায় কথা বলছিলাম, সেটা তো আপনিও শুনেছেন। তা উনি বিশ্বাস করেছেন, কতটা কি অবিশ্বাস করেছেন সেটা বোঝা যায়নি। তবে উনি বলেছেন যে তাহলে এরকম যখন ঘটেছে, তুমি যখন বলছো এরকম আগেও তোমার সঙ্গে ঘটেছে, তুমি সাবধানে থেকো, যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করো না। আর কি বলবো, যে না, আমরা কিছু মনে করিনি, আমরা ভুলে গেছি, ঠিক আছে, নিশ্চয়ই নেক্সট টাইম দরকার পড়লে তোমাকে আবার ডাকবো। মিটে গেছে সব কিছু। কিন্তু এখন উনি যেটা বলছেন, এখন বিভিন্ন জায়গায়, যেমন উনি যেখানেই যান গাড়ি নিয়ে, কোনো হোটেলে থাকতে হলো বা কারোর বাড়িতে, ওনার না এমন প্যানিক এসে গেছে, যেটা উনি বললেন আগে ছিল না। আগে এত কিছু উনি দেখেছেন ঘটেছে, কিন্তু এইভাবে যে পজেস করার পর ওনার মধ্যে এমন ভয় এসে গেছে না, ভালো জায়গায় গেলেও মনে হয় যেখানে হয়তো কিছু থাকতে পারে। উনি ঠাকুরের ছবি, ধূপ ধুনো নিয়ে ঘুরে বেড়ান। এবং উনি এখন যেখানে বর্তমানে ট্যুরিস্ট নিয়ে গেছেন, একটা হোটেলে আছেন, কোন জায়গায় আমি বলছি না, একটা বেড়াতে যাওয়ারই জায়গা, খুব কমন ট্যুরিস্ট স্পটে উনি বর্তমানে আছেন, যেখান থেকে উনি ঘটনাটা পাঠিয়েছেন আমাদের। সেখানকার হোটেলেও উনি সবসময় ধূপ জেলে রাখছেন, কারণ ওনার মধ্যে সেই ভয়টা ধরে গেছে যে আবার যদি আমার সঙ্গে এরকম হয়, এইরকম একটা ব্যাপার এসে গেছে ওনার সঙ্গে। ওনার মনের মধ্যে ভয়টা ধরে নিয়েছে। উনি বলছেন কতদিন যেটা থাকবে, যেহেতু রিসেন্ট ঘটেছে, হয়তো অনেক দিন এটা ওনার মধ্যে থাকবে। উনি বলছেন সব থেকে খারাপ লাগে ঘটনাগুলো পাঠানোর পরও যখন অনেকে লিখে দিদি যে এগুলো গল্প বা কিছু, তখন মনে বড্ড কষ্ট হয়। কারণ আমি অন্তত, উনি লিখছেন যে যেটা ঘটে সেটাই লিখেছি, বা আমার সঙ্গে যেটা এক্সপিরিয়েন্স হয়েছে, কোনো কিছু তো বানিয়ে লেখা না। আর একটা কথা উনি খুব দুঃখ নিয়ে বলছেন, দিদি জানেন, ক্যান্সার যার হয় সে জানে ক্যান্সারের জ্বালা কি। আর এই রকম ভৌতিক উপদ্রবে বা ভৌতিক ভর যাদের ওপর হয়, তারা যে কিভাবে তাদের উপর ভর হওয়ার পর যে কি সময়টা কাটায়, তাদের জীবনে যে কি হয়, তারা যে কি কষ্ট পায়, তারা ছাড়া অন্য কেউ বুঝবে না, যার হয় সেই বোঝে। তাই কেউ যেন, উনি রিকোয়েস্ট করেছেন যে গল্প বলবেন না, কারণ সেই ঘটনার প্রতিফল আজও কিন্তু উনি, শরীর খুবই দুর্বল ওনার, এবং মানসিক দিক থেকেও কিন্তু উনি খুবই ভেঙে পড়েছেন। তার মধ্যেও ঘটনাটা শেয়ার করেছেন মনটা হালকা করার জন্য। তাই প্লিজ আমিও তোমাদের কাছে রিকোয়েস্ট করছি বন্ধুরা,
এমন কিছু কমেন্ট করো না, একেতেই ওনার মন মেজাজ খুবই খারাপ, যাতে উনি দুঃখ পান মনেতে। বিশ্বাস করা না করা তোমাদের ব্যাপার, কিন্তু উনি হার্ট হন এমন কোনো কমেন্ট তোমরা করো না। আজকে কমেন্ট বক্স রাখছি না, অনেক বড় হয়ে গেল এপিসোড। ফিরে আসবো আগামী পর্বে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, তবে প্লিজ এমন কিছু লিখো না যে অসুস্থ উনি, মানসিক দিক থেকেও খুব ভেঙে পড়েছেন যে ওনার খারাপ লাগে। থ্যাংক ইউ সো মাচ। ফিরে আসবো আগামী পর্বে। ধন্যবাদ। শুভরাত্রি।